পাকিস্তানি তৎপরতাটা বাংলাদেশে বরাবরই ছিল। এখন প্রশ্ন আসছে যে বাংলাদেশের ভূমিতে পাকিস্তানি তৎপরতাটার একটা বড় রিজন কিন্তু ইন্ডিয়া। 5ই অগস্টের পরে আমি আপনাকে একাধিকবার বলেছি যে দিস ইজ এ প্রক্সি ওয়ার, দিস ইজ এ প্রক্সি ওয়ার। এইটার একটা গন্তব্য ইন্ডিয়াতে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, গেল তো। আমি কতবার বলেছি কথাটা, আমি কতবার বলেছি প্রক্সি ওয়ারের কথা, অসংখ্যবার বলেছি। অনেকে বলেছে যে আমি পলিটিক্যাল রেটরিক, এটা নিঝুম ভাই কথার কথা বলছে বা পলিটিক্যাল ব্যক্তি বলে উনি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বলছে। না, আমি আপনাকে আবারও বলছি, বাংলাদেশ সাইড থেকে একটা বড়সড় ঘটনা ঘটতে পারে। ভারতের এই যে মিজোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল দিয়ে আরাকান, এই কর্নারটাতে একটা বড় ধরনের ঘটনা ঘটবে বলে আমি আজকে আবার ভবিষ্যৎবাণী আপনাকে করে দিচ্ছি। তার মানে পাকিস্তান বলছেন যে গোয়েন্দা রিপোর্টে এও উল্লেখ রয়েছে যে আরো একটা কোনো ঘটনা এরকম ঘটতে পারে, সেটা ভারতের মিজোরামের কথা আপনি বলছেন। আমি মিজোরামের কথা বলছি, এবং সেখানে কুকি চিনকে নানানভাবে আপনার ফুয়েল করা হচ্ছে, অস্ত্র দেওয়া হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী, আমেরিকা থেকে অস্ত্র আসছে, সেই অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনী আরাকান আর্মির হাতে তুলে দিচ্ছে। আমি আপনাকে আবার ওই কথাটা স্পষ্ট বলে দিলাম যে আমেরিকা থেকে, এটা কি আপনাদের সেই গোয়েন্দা রিপোর্টে রয়েছে? কারণ যে গোয়েন্দা রিপোর্টের কথা আপনি বললেন কিছুক্ষণ আগে বাংলাদেশের, সেই গোয়েন্দা রিপোর্টে কি এটা উল্লেখ রয়েছে যে এই ধরনের ঘটনা আরো ঘটতে পারে বলে আশঙ্কা? এইটা আপনার 23শে মার্চের ঘটনা। এটা হচ্ছে 3-4 দিন আগে আমাকে একজন গোয়েন্দা কর্মকর্তা একটা ব্রিফিং করেছেন ওভার দ্য ফোনে, এবং তিনি আমাকে কয়েকটা এরিয়া বলে এবং কয়েকটা ঘটনা বলে তিনি আমাকে বলেছেন। আমার একটা রাশিয়ান সোর্স আছে, সেই সোর্সটাও আমাকে একটা কনফার্ম করেছে যে আরাকানকে কেন্দ্র করে। বাট একটা কথা মাথায় রাখবেন যে আমেরিকার কিন্তু উদ্দেশ্যটা আসলে ঠিক ভারতের সাথে প্রবলেম তৈরি করা না, এটাও বলে রাখা ভালো। তাদের টার্গেটটা হচ্ছে চায়নাকে কেন্দ্র করে, কিন্তু ওইখানে পাকিস্তানও জড়িত। ফলে এটা না 3-4 মুখী একটা ঘটনা এখানে ঘটছে। ফলে ভারতের জন্য যেমন ওই সাইডটা কনসার্ন হওয়া উচিত। কাশ্মীরের এই হামলাটা এখানেই শেষ থাকবে না। আমি আপনাকে তো বললাম, ডেফিনেটলি আপনি এই জঙ্গিদেরকে যখন ধরা হবে, স্ট্রাইক করা হবে, তখন দেখবেন যে বাংলাদেশের কত জঙ্গি আপনার পাকিস্তানে পাওয়া যায়। কারণ তারা ছাত্রত্বের নাম করে কালকে বলছে উচ্চ শিক্ষার জন্য নাকি পাকিস্তানে গেছে। হ্যাঁ, ওই যে যেরকম ভাতুয়া হনুরুলুতে কেউ যদি বলে যে আমি হনুরুলুতে পিএইচডি করতে গেছি, আপনি ফিক করে হেসে দেবেন। তা আপনি যদি এখন শোনেন যে উচ্চ শিক্ষার জন্য কেউ পাকিস্তানে গেছে, আমরা নর্মালি কি করি, হেসে দেই। পাকিস্তানে আবার কিছু উচ্চ শিক্ষা। হ্যাঁ, তো ব্যাপারটা ওরকম। পাকিস্তানে প্রচুর ছাত্র বৃত্তি নিয়ে পড়তে যাচ্ছে, এবং সেটা রেশিও কিন্তু হচ্ছে মাদ্রাসা ছেলেপেলে যাচ্ছে, এই ইসলামী জঙ্গিগুলো যাচ্ছে, বিভিন্ন ইসলামিক পলিটিক্যাল পার্টির ছেলেপেলেগুলো যাচ্ছে ওখানে। ওদের একটা পার্টি আছে, ওদের একটা জামাতে ইসলামের একটা অংশ আছে, এদের নাম হচ্ছে সিরাজুস সালেহিন। এই সিরাজুস সালেহিন কিন্তু করছে সুইসাইড বম্বার, মানে তারা মৃত্যুর জন্য প্রস্তুত। মাথায় রাখবেন এই ঘটনাগুলো ঘটবে এবং এই তৎপরতাটা আপনি আরো দেখতে পাবেন। সুতরাং আপনি যেই প্রোগ্রামটা, যেই কথাটা বলে করেছেন, আমি সামারি যদি করি তাহলে আমি বলবো যে এই ধরনের হামলার কথা ওয়াকারুজ্জামান জানতেন। তিনি কি মেজার নিয়েছেন আই এম নট কোয়াইট শিওর অ্যাবাউট ইট। তবে এটাও সত্যি কথা যে বাংলাদেশে আইএসআই তৎপরতাটা থামাতে তিনি কার্যকর কোনো ভূমিকা নেননি। তিনি এই সন্ত্রাসীদেরকে যে জামিন দিয়েছে সেগুলোর কার্যকর কোনো ভূমিকা নেননি। তিনি কি অসহায়? তিনি কি কোনো কাজ করতে পারছেন না? তিনি কি কার্যত গৃহবন্দী কিনা আমাদের প্রেসিডেন্ট সাহেবের মতো, সেটাও আমরা নিশ্চিত করে বলতে পারি না। ফলে এই পুরো ব্যাপারটা আমাদেরকে নানা ধরনের প্রশ্ন। একটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে এতটুকু প্রভাবিত যদি হয়, সেটা কি আর দেশ থাকে? মানে এটা আমার জন্য যেমন বেদনার, আমার জন্য কষ্টের, এবং একই সাথে বিস্ময়করও বটে। কিন্তু একটা কথা বলুন, যে বারবার করে ভারতের পেহেলগামে, জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার পর বাংলাদেশের যোগটা বারবার প্রকট হয়ে উঠছে, প্রশ্ন উঠছে ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়ে। কেন এটা হবে? কারণ ভারত তো কোনোদিনই বাংলাদেশের ক্ষতি চায়নি, ভালোই করেছে। তাহলে কেন বাংলাদেশের দিকে এই অভিযোগের আঙুলটা উঠবে বলতে পারেন? কেন ওয়াকারুজ্জামান তিনি পাকিস্তানকে সাপোর্ট করতে যাবেন? দেখুন, পাকিস্তানকে তিনি সাপোর্ট করতে গিয়েছেন কিনা সেটাতে আমি কিন্তু কোন ধরনের অ্যান্সার আপনাকে করিনি, সেটা
আপনাদের মতামত বা আপনার মতামত হিসেবে ধরে নিচ্ছি, কিন্তু আমি বলেছি যে আমি সেখানে চুপ থাকার নীতি অবলম্বন করব। আমি প্রশ্ন করছি, মতামত নয়, আমি জানতে চাইছি, এটা আমার প্রশ্ন। আচ্ছা, রাইট। আমি ওই প্রশ্নটার সাথে হয়তো বা এই মুহূর্তে একমত না। আমার কাছে এখনো পর্যন্ত মনে হয়েছে যে সরাসরি সমর্থন হয়তো বা করেনি বা সেটার প্রয়োজন হয়নি বা যায়নি, কিন্তু এই যে হারুন ইজাহার যে আছে, লস্করি তৈয়বার অন্যতম প্রধান, কিংবা এই যে জঙ্গিদেরকে জামিনে মুক্তি করে দিচ্ছে হচ্ছে আপনার আসিফ নজরুল, সেই জায়গাতে কোনো রেজিস্ট্যান্স দেখিয়েছে? আচ্ছা, আপনাকে আমি একটা জিনিস বলি যেটা আমার কাছে খুবই কন্ট্রাডিক্টরি মনে হয়েছে। ইন্দিরাজি, আপনি দেশের প্রধানমন্ত্রী, সরি, আপনি দেশের সেনা প্রধান, আমি হচ্ছি একটা অবৈধ দখলদার বাহিনীর আইন উপদেষ্টা, ধরা যাক, ঠিক আছে? এখন আপনি আপনার ভাষণে বলছেন বাংলাদেশে একটা টেররিস্ট অ্যাটাক হতে পারে, আবার অন্যদিকে এই আইন উপদেষ্টা একের পর এক জঙ্গিকে জামিনে মুক্ত করে দিচ্ছে। তো আপনি কি করলেন? আপনার তৎপরতা কি হলো আমার এই কর্মকাণ্ডে? এটা খুবই ডিস্টার্বিং একটা ব্যাপার না? মানে আপনার কাছে খুবই কন্ট্রাডিক্টরি মনে হয় না? একই দিকে আপনি বলছেন আপনার অফিসারদেরকে ভিজিলেন্ট থাকার জন্য, অন্যদিকে আপনি জঙ্গিদেরকে ছেড়ে দিচ্ছেন। যে প্রধান যে মাথা, তার সঙ্গে আসিফ নজরুলের ছবি তো ভাইরাল হচ্ছে বিভিন্ন জায়গাতে, এবং পেহেলগামে হামলা চলার মধ্যেই এই ছবিটা ভাইরাল হয়েছে। তিনি কি এক্স্যাক্টলি, এবং হামলার পর দেখা করেছে না, হামলার পরপর দেখা করেছে। এটাই তো সবচেয়ে আশ্চর্য ব্যাপার, যে হামলার পরপর দেখা করতে যাওয়া। তারপরে আসিফ তার ফেসবুকে লিখেছে যে এই পেহেলগামের হামলাটা ভারতের প্রধান নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা দুজন জড়িত ছিল, এটা আসিফ দাবি করছে। আপনি এটার মানে হাইটটা বুঝতে পারছেন? তাহলে কোন লেভেলে একটা রাষ্ট্র জড়িত থাকার সম্ভাবনা হতে পারে বলে মনে করা যায় এই প্রত্যেকটা কর্মকাণ্ডে? লস্করি তৈবার মতো একটা জঙ্গি সংগঠন, সেটা কি করে বাংলাদেশে এইভাবে ঘুরে বেড়াতে পারেন তার প্রধান? বাংলাদেশেও তো নিষিদ্ধ ছিল শেখ হাসিনার সময় লস্করি তৈবা, সেখানে ওয়াকারুজ্জামান, তিনি একজন সেনা প্রধান, তিনি কিভাবে সেটা মেনে নিচ্ছেন? আমি আপনাকে আরেকটা তথ্য দেই, সেটা হচ্ছে যে পাকিস্তানি একজন কর্মকর্তা, তার নাম হচ্ছে মাজহার খান, ঠিক আছে? এই মাজহার খানকে বাংলাদেশ সরকার আপনার ফেব্রুয়ারি 2 তারিখ 2015 সালে আপনার গ্রেফতার করে, ঠিক আছে? এই মাজহার খানকে যখন গ্রেফতার করা হয়, গ্রেফতারের সাথে সাথে সে তার মুখের মধ্যে কিছু কাগজ দিয়ে গিলে ফেলে। পুলিশ যখন তাকে, সে কিন্তু পাকিস্তানি ডিপ্লোম্যাট, আপনাকে এটা মাথায় রাখতে হবে। পাকিস্তানি ডিপ্লোম্যাট, তাকে যখন গ্রেফতার করা হয় তখন সে